দেখুন, দেবাংশুর কাছে ঠিক উল্টো দিক থেকে আসি। কথা হলো যে তৃণমূলের এসআইআর আতঙ্ক কেন? সত্যি কি তাহলে তৃণমূলের ভুতুরে ভোট ব্যাংকে টান পড়ছে? ওই যে মৃত্যুর 5 বছর পরেও ভোটের দিন দুপুরবেলা জ্যান্ত হয়ে টুক করে কেউ কেউ এসে ভোটটা দিয়ে যেতেন, এই যে টাকার বিনিময়ে। গতকালও একটা প্রতিবেদন দেখছিলাম যে একেবারে ব্র্যান্ড নিউ বাবা মা সাজিয়ে কারুর এদেশে একেবারে ভোটার কার্ডটা চুপচাপ হয়ে যাচ্ছিল। এই জালিয়াতি করে তোলা নামগুলো কি এসআইআরের ছাঁকনিতে আটকে পড়ছে? তাই মানুষের কথা বারবার বলে ভূতগুলোকে আবার সচল রাখার চেষ্টা, বাঁচিয়ে তোলার চেষ্টা করছে তৃণমূল। এসআইআরের বিরোধিতা তো এম কে স্ট্যালিনও করছেন, পিনারাই বিজয়নও করছেন। কই সুপ্রিম কোর্টে তো অন্য কোনো মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হচ্ছে না। দেবাংশু কি বলে? এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে এখনো শেষ দেওয়াল হিসাবে বিজেপিকে আটকে রেখেছেন, যেটা পিনারাই বিজয়ন বা এম কে স্ট্যালিন যাদের কথা আপনি বলছেন তাদের কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইটা নয়, তারা সংঘবদ্ধ একটা জোটে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একার দমে লড়াই করে বিজেপিকে গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী হিসাবে 2019-এও যখন তৃণমূলের ফল খারাপ হয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী নবীন পট্টনায়ক বাদ দিলে যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইতে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল। দেখে মনে হয়েছিল 34 কমে 22 হয়েছে, কিন্তু একমাত্র নেত্রী ছিলেন। তারপরে 21, তারপরে 24, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করেছেন। ওই গুজরাট থেকে আসা দুই ভাই তাদেরকে রুখে দিয়েছিলেন কিন্তু এই হাওয়াই চপ্পল পরা মহিলা। ফলে এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে শাসক, মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিরোধী। দেবাংশু, তাহলে কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভির ওপর এই ক্ষেত্রে ভরসা রাখা যাচ্ছে না? না, সবাই আছেন, কিন্তু দেখুন সবকিছুর তো একটা প্রতীকী বা আপনি সিম্বলাইজও করাও বলতে পারেন যে আমি আমার প্রোটেস্টটা সর্বোচ্চ জায়গায় গিয়ে রেজিস্টার করলাম। আমরা কি সেটা করতে পারি না? এই যে আমরা কালো পতাকা দেখাই, তো কালো পতাকা দেখে কি ভয় পেয়ে সবাই চলে যায়? দেখে না তো। আমি আমার প্রোটেস্ট রেজিস্টার করলাম। আমরা গো ব্যাক বলছি, আমি আমার প্রোটেস্ট রেজিস্টার করলাম। আমার গো ব্যাক দেখে কি নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছেন না পালিয়ে যাচ্ছেন? কোনোটাই তো হচ্ছে না। প্রোটেস্ট রেজিস্টার করা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর নিয়ে যে স্ট্যান্ড পয়েন্টে আছেন, আজও তিনি সেই স্ট্যান্ড পয়েন্টেই আছেন, এটা বোঝানোর জন্য। কারণ দেখুন সুমন দা, আপনি যে প্রশ্নটা আমায় দ্বিতীয় স্তরে করলেন যে তৃণমূল কি ভয় পাচ্ছে, আচ্ছা আমি একটা কথা বলুন, এখন অব্দি টোটাল জনসংখ্যা নিরিখে যে ভোটার বাদ যাওয়া, সেটা বাংলায় সবচেয়ে কম তুলনায়, 2.5 কোটির বেশি ইউপিতে। একদম ইউপিতে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, গুজরাটে 9%, সেটা বাংলায় 5-5.5%-এর কাছাকাছি। তাহলে সুমন দা, তুমি এই বাদ যাওয়া 58 থেকে একটা বড় অংশ ধরতেই হবে যে ঢুকবে। গতবারও তাই হয়েছিল। এবার আপনি আমায় বলুন সুমন দা, বাংলায় 5% বাদ গেছে, গুজরাটে 9% বাদ গেছে। বিজেপি বলছে তৃণমূল এই 5%-এর বলে নাকি 14 বছর জিতেছে, তাহলে এই 9%-এর বলে বিজেপি 25 বছর গুজরাটে জিতছে, আরো 4% বেশি। একই যুক্তি উত্তরপ্রদেশেও খাটে, কারণ ওখানে তো সরকারে ওরা। বিজেপি তো বলতে পারবে না কংগ্রেস ওই ভোটারদের ইউজ করে, কোনোদিন পারবে না বলতে। তাহলে কারা ইউজ করছে? তাহলে গুজরাটে 9% নিয়ে ওই যে মৃত ভোটারগুলো ঢুকেছিল, বাংলায় মৃত ভোটার বাদ যাওয়ার পর 24 লক্ষ বাদ যাওয়ার পর বিজেপি বললো দেখুন এগুলো তাহলে ছিল এতদিন। আর গুজরাটে যখন 25-27 লাখ মৃত ভোটার বাদ যাচ্ছে, ওগুলো তাহলে কোথা থেকে এলো? ওগুলো কোথায়? তো বক্তব্যের জায়গাটা তো সবটা গুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সুমন, আলটিমেট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আজকে যে সাধারণ মানুষগুলোকে ক্যাম্পে গিয়ে উপস্থিত হতে হচ্ছে, তাদের যন্ত্রণার কথাটা তো কাউকে বলতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর যন্ত্রণার কথা আগেও বলেছেন, নোটবন্দির সময়ও বলেছেন। তখন গোটা দেশ বলেছিল হ্যাঁ দুর্নীতিবাজদের এই হবে ওই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ওই 111 জন লাইনে দাঁড়িয়ে মরে গেছিলেন, তাদের পক্ষে একমাত্র আওয়াজ তুলেছিলেন। অনলি লিডার ইন ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 15 মিনিটের বিরোধিতা রেজিস্টার করেছিলেন। প্রসেসটাকে স্ট্রিমলাইন করতে বলা এক, আর স্থগিত করে দেয়া, বন্ধ করে দেয়া একটা। তুমি স্ট্রিমলাইন করতে বলো না, আমি তো তোমার সঙ্গে একমত যে এই হয়রানি একটা ক্ষেত্রেও কেন হবে, কিন্তু পাশাপাশি এসআইআরটাই বন্ধ হয়ে যাবে। সুমন, আমি একটা কথা আপনাকে বলি, জুন জুলাই থেকে যখন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি, আপনাদের এই প্যানেলেও নিয়মিত আলোচনা শুরু হয়, একদম শুরুতে তৃণমূল যে প্রবলেমগুলোর কথা বলছিল, তখন অনেকেই বলছিলেন না না এসব অত হবে না, এসব অত হবে না। আজকে 4 মাস পরে, গরম পেরিয়ে আমরা শীতে পড়েছি, মাঝে বর্ষাও পেরিয়েছে, পুজোও পেরিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কনসার্ন সত্যি প্রমাণিত হয়েছে। আপনিও আমার একটা কথা বলুন সুমন। হ্যাঁ, কিন্তু 4 মাস আগেও সমস্যাটা যেটা ছিল, তাহলে বিকল্পটা কি দেবাংশু? একটা ভুতুরে এবং জল মেশানো তালিকায় ভোট হবে? হতে পারে না তো। বিকল্পটা হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনের আগে আপনি যেটা করেছিলেন আবার করুন না, করুন না। হ্যাঁ, তাতেও তো ভোট পিছবে। না না, আপনি করতে পারতেন কিন্তু মুশকিলটা হচ্ছে বটম লাইন এক। আমি একটা কথা আপনাকে বলছি, এই যে ভোটটা নির্ধারিত সময় হবে না। না না সুমন, আমি বলছি এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে, আমি 1 মিনিট একটু বলে নি, বোঝাতে সুবিধা হবে। এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে না, আমাদের প্রথম থেকে বিরোধিতার কারণ একটাই ছিল, এটা নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্ন। এবার আপনি আতঙ্কটা বুঝুন মানুষের। আপনি একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করলেন, আধার কার্ড অ্যাপ্লাই করলেন, আপনার দুটো ডেট মিস হলো, আপনি কিন্তু আতঙ্কের রাতে ঘুমাবেন না। আপনি জানেন কি আছে, একটা কার্ডই তো হয়নি।
কিন্তু আজকের দিনে এই নির্দিষ্ট প্রসেসটা নিয়ে প্রত্যেকটা মানুষ তার নাগরিকত্ব হারানোর ভয় ভীত হয়ে রয়েছেন। ফলে এই প্রসেসটায় মানুষ যে আতঙ্কের সম্মুখীন হচ্ছেন, গর্ভবতী মা, একজন মানুষ এসআইআর ক্যাম্পে গেলেন অক্সিজেন মাস্ক নিয়ে হাঁপাতে হাঁপাতে, তিনি ফেরার পথে মারা গেলেন সুমনদা। এই মানুষটার প্রাণ কে ফিরিয়ে দেবে বলুন তো? আজকে বাড়ি থেকে যদি বয়স্কদের ভোটার কালেকশন করা হয়, ভোট কালেকশন করা হয়, এই মানুষগুলোর কথা কেন ভাবা হচ্ছে না? আর সর্বোপরি আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে আজকে আমার একজন বন্ধু সে যখন ক্যাম্পে যাচ্ছে বা সাধারণ মানুষ যখন ক্যাম্পে যাচ্ছে তাদের থেকে ডকুমেন্ট নেওয়া হচ্ছে, কেন একটা রিসিভ কপি পাবে না সাধারণ মানুষ? আমি যে 4টে ডকুমেন্ট জমা দিচ্ছি তার প্রমাণ কি থাকছে সুমনদা? 4টে কাগজ নিয়ে হাতে ঢুকছি, ক্যাম্প থেকে বেরোচ্ছি খালি হাতে, আমার কাছে কোনো প্রুফ নেই। আমি বলছি দেখুন, প্রসেস নিয়ে একটা কেন 100টা প্রশ্ন তোলা যায়, কিন্তু ও কালীগঞ্জের উদাহরণ দিল। এখন দফতরে বসে লিস্ট তৈরি করা, যে কারণে এই এআই সফটওয়্যার নিয়ে প্রথম দিন থেকে আমাদের আপত্তি ছিল, এবং বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করার মধ্যে তো তফাৎ আছে। সুতরাং এসআইআর করার বিকল্প কি, এ প্রশ্ন আমার থাকবে। পাশাপাশি এই প্রশ্নও থাকবে যে সাধারণ মানুষের হেনস্থা করা চলবে না, এবং সেই পদ্ধতিকে আরও ত্রুটিমুক্ত করা যেত, এখনো করা যায়। কিন্তু এখানে রাজ্য সরকার কোনোভাবেই এসআইআর চায় না, কারণ তৃণমূল কংগ্রেস জানে এই সমস্ত ভোট বাদ গেলে এরা জিতবে না। ভবানীপুরে 8,000 ভোটে জিতেছেন, 45,000 কেটে গেছে, আরো 40,000 কাটবে, উনি জানেন জিতবেন না। আমি এসব বিতর্কে যেতে চাই না, ও যা করেন করুন, ইলেকশন কমিশন করবে, ওনারা বুঝবেন, সুপ্রিম কোর্টে দেখা যাবে, কোনো ইলেকশন প্রসেসে কেউ ইন্টারফেয়ার করবে না, আইন ন্যূনতম জানলে। আমি আইন নিয়ে ইন্টারেস্টেড। দেখুন, ধরুন আমার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, এইটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি সবাইকে দাপটের সাথে দেখাচ্ছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উকিল হিসেবে লড়তে যাবেন, আমি অপেক্ষা করবো আপনার শো শেষ হওয়ার আগে উনি টুইট করে দেবেন ওনার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। আমি চাই, কিন্তু উনি একটা বাক্য বলেছেন যে সাধারণ মানুষের হয়ে, আইনজীবী হয়ে এই শব্দটা কাগজ নেই, ওনার বক্তব্য সুমন। আমি একটা কথা বলছি, প্রথম কথা যে শুরুর যে কথাটা বললো না, ভবানীপুরে এত ভোটার বাদ গেছে এবং ওনার মার্জিন এত, আমি বলছি নন্দীগ্রামে 10,000 ভোটার বাদ গেছে, আর মার্জিনটা বাংলা মানুষ আজও জানে 1956। ঠিক আছে, সুমনদা আমি বলছি সুমনদা সব উত্তর তো সেদিনকে আমরা পেয়ে যাবো, যেদিন বিশ্বনাথ দা আলটিমেটলি নন্দীগ্রামে দাদা একটু বলেন হেরেছেন না, নন্দীগ্রামে হেরেছেন না জিতেছেন, নন্দীগ্রামে হেরেছেন না জিতেছেন। আমি বলছি সুমনদা গাগরম কাদের মাথা বলতে দাও না দাদা, বছরে 26টা শান্তি দেখছি কাদের মাথা। বলছি সুমনদা, যেদিন ভোটের ফলাফল বেরোবে সবটা তো ক্লিয়ার হয়ে যাবে, কিছু বলার দরকার নেই। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছে, বলছে বার কাউন্সিলে এই নেই ওই নেই। আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী রাফায়েল ওড়াচ্ছেন, আমার দেশের প্রধানমন্ত্রী রাফায়েল ওড়াচ্ছেন, জঙ্গলে গিয়ে ফটোগ্রাফি করছেন, গুহায় গিয়ে আবার আমার দেশের প্রধানমন্ত্রী তো সবকিছু করছেন এবং শঙ্কুদারা বসে হাততালি দিচ্ছেন। আমার মুখ্যমন্ত্রী কোর্টে গেলে তোমার আপত্তি? আমার পুরোনো কথা আমি ফিরবো, এক হচ্ছে এসআইআর প্রক্রিয়া হিসেবে আমি বলছি অবশ্যই সে যে নামই দিক না কেন, তালিকাটা, ভোটার তালিকাতে তো দুধ এবং জল বাঁচতে হবে, একেবারে পরিষ্কার, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। পাশাপাশি হেনস্থা নিয়ে বলবো, এবং আরেকটা খবর নিয়ে আমার পরের প্রতিবেদনে যাব, সেই খবরটা অবশ্য ভালো খবর, তার কারণ সোনালী খাতুন সেই বাংলাদেশে জোর করে ঠেলে কার্যত পাঠিয়ে দেয়া, তার ফিরে আসা, মধ্যিখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ। আজকে সেই সোনালী খাতুন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমরা সবাই মা এবং শিশুটার উজ্জ্বল ভবিষ্যৎ চাই, তার সুস্বাস্থ্য চাই তাদের। পাশাপাশি এই ছেলেটা যখন বড় হবে, আজ থেকে 18 বছর পর, আমরা কেউই হয়তো আর আজকের এই অবস্থায় থাকবো না, হয়তো পৃথিবীতেও থাকবো না, কিন্তু ওর যখন ভোটাধিকার হবে তখনও এই বিতর্ক কি শেষ হবে? তার কারণ 18 বছর আজ থেকে পিছিয়ে যান, সেই তালিকা নিয়ে, সেই ভোট চুরি নিয়ে, সেই ভোট জালিয়াতি নিয়ে বিতর্ক চলতে থাকে। একটা পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের দুর্ভাগ্য যে বছরের পর বছর, দশকের পর দশক তালিকা সংশোধনের প্রক্রিয়া চলতে থাকে, বিতর্ক চলতে থাকে, সেই টেনশনে কিছু মানুষের প্রাণও চলে যায়, কিন্তু আলটিমেটলি তালিকা সংশোধন হয় কি? তালিকাকে নিখুঁত করা যায় কি? এই প্রশ্ন থাকবে। ওই বাচ্চাটা যখন বড় হয়ে ভোট দিতে যাবে, তখন অন্তত নিজের ভোটটা যেন মাথা উঁচু করে নিজে দিতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।